পুলিশ বিভাগের মানুষ হিসেবে আমি ভয় বলতে কিছু জানি না, কিন্তু কয়েক সপ্তাহ ধরে যেসব ঘটনা ঘটছে তা কোনো মানবিক শত্রুও করে না। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, রহস্যবৃত্তের আরো একটি নতুন এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সে ঘটনাটা পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের একজন সম্মানিত সদস্য, অর্থাৎ ভুক্তভোগী নিজেই পাঠিয়েছেন আজকের ঘটনাটি। উনি তার নাম প্রচারে অনিচ্ছুক, তাই তার নাম প্রকাশ না করে শুনবো তার ঘটনাটি। অতএব কোনো প্রকার কালক্ষেপণ না করে চলে যাচ্ছি আজকের ঘটনায়। সাথেই থাকুন ঘটনার শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করবেন, সাথে শেয়ার করবেন আপনার ভালো লাগার মানুষদের মাঝে। এরকম আপনার সাথেও যদি কোনো ঘটনা ঘটে থাকে বা আপনি এরকম কোনো ঘটনা শুনে থাকেন, অবশ্যই সে সমস্ত ঘটনা পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। চাইলে আপনি আপনার ঘটনা রেকর্ড করেও পাঠাতে পারেন, আমরা প্রচার করব পরবর্তী কোনো এপিসোডে। শোনাতে যাচ্ছি ভুক্তভোগীর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার এই ঘটনা শোনানোর মাঝে ছোটখাটো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি। এখানে বলে রাখা ভালো, আমার বর্তমান বয়স 32 বছর 4 মাস। দেখতে আমি তাগড়া, পুরোপুরি যুবক, কিন্তু এই অভিশপ্ত তাবিজের প্রভাবে আমার শরীর অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে শুরু করেছে। এমনকি কালো চুলগুলো এক রাতেই পেকে সাদা হয়ে গেছে। রাতটা অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল, অথচ আমার ভেতরের অস্থিরতা থামছিল না। পুলিশ বিভাগের মানুষ হিসেবে আমি ভয় বলতে কিছু জানি না, কিন্তু কয়েক সপ্তাহ ধরে যেসব ঘটনা ঘটছে তা কোনো মানবিক শত্রুও করে না। আমার ঘুম ভেঙে যায় প্রায়। অনুভব করি কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। চোখ খুললেই দেখি শূন্যতা, তবে সেই অনুভূতি আমাকে ছাড়ে না। দৃষ্টির আড়ালে কেউ যেন ঠিক আমার নাকের উপর নিঃশ্বাস ফেলছে। আমার জীবনে এসব অশুভ শুরু হয়েছিল পারিবারিক কলহের পর থেকেই। আমার মামাতো ভাই আর মামি আমার স্ত্রীকে নিয়ে নানা অপবাদ ছড়াতে শুরু করে, তুচ্ছ বিষয়কে বড় করে তোলে। আমাকে স্ত্রী থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। পরে বুঝেছি এগুলো ছিল পরিকল্পিত, কিন্তু তখন আমি জানতাম না এই কলহ একদিন আমার জীবনকে এমন অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে আমি আজও বের হতে পারছি না। প্রথমে যে জাদুটি আমার উপর করা হয়েছিল সেটি ছিল বাঁধন জাদু। লাল সুতোয় গিট বেঁধে মানুষের মন মগজকে আটকে ফেলা হয় এতে। এই জাদুর পরে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অদৃশ্য হয়ে গেল। অফিসে যেতেই ভয় লাগতো, তদন্তের কাজে ভুল করতে লাগলাম। সহকর্মীরা ভাবল হয়তো মানসিক চাপ, কিন্তু আমি জানতাম আমার ভেতর কিছু একটা আমাকে টেনে ধরে আছে, যেটার সঙ্গে যুক্ত ছিল অদ্ভুত গন্ধ আর মাথার ভেতর টান টান ব্যথা। তারপর এলো রোগ জাদু। চাল, লবণ আর মানুষের নখ দিয়ে করা হয়। এরপর থেকে শরীরে অকারণে ব্যথা, জ্বর, গলা শুকিয়ে যাওয়া, শ্বাস নিতে সমস্যা সব শুরু হলো। ডাক্তার বলল সব স্বাভাবিক, কিন্তু
কিন্তু রাতে ঘুম ভাঙলেই আমার বুকের উপর কেউ বসে থাকে। চোখ খুলে তাকাতেই ছায়াটা মিলিয়ে যেত, যেন মনকে ধোঁকা না দিয়ে ধীরে ধীরে বিশ্বাস ভাঙতে চায়। তৃতীয় যে জাদুটি ছিল সেটি ছিল মায়াবন্ধন। এই জাদুর মাধ্যমে সন্দেহ সৃষ্টি করা হয়। আমার নিজের স্ত্রী, যার সাথে জীবনের ইতিবাচক পথ চলেছি, তাকে নিয়ে সন্দেহ জাগতে লাগলো আমার। তার কথা শুনলেই মনে হতো সে আমার বিরোধী। অথচ বুকে হাত দিয়ে জানতাম এটা আমার অনুভূতি নয়, এটা আমার উপর চাপানো। ঘরের ভেতর অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ত। স্ত্রী কথা বললেই মনে হতো পিছন থেকে কে যেন তার কণ্ঠ অনুকরণ করছে। এরপর যে জাদুটি হলো সেটা হলো প্রেত ছায়া জাদু। সেটা আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিল। এই জাদুতে মৃত মানুষের পোড়া হাড় বা গোরস্থানের মাটি ব্যবহার করা হয়। এই জাদুর পর প্রতি রাতে জানালার বাইরে একটি মানুষ সদৃশ্য ছায়া দাঁড়িয়ে থাকতে দেখতাম। সে নড়ত না, শুধু তাকিয়ে থাকত। পরদিন জানালার নিচে এমন দাগ পেতাম যা মানুষের নয়, মাটিতে অদ্ভুত আঁকা বাঁকা নখের মতো চিহ্ন। একদিন অফিস থেকে ফিরে দেখি বালিশের নিচে কালো কাপড়ে মোড়ানো একটি তাবিজ, ভেতরে শুকনো লাল মিশ্রিত গুঁড়া, যেটি আলেম বলেছিলেন শিরোধার্য জাদুর চিহ্ন। এই জাদু মানুষকে মানসিকভাবে দখল করে নেয়। এই তাবিজের পর আমি আর মানুষ ছিলাম না। রাতে কথা বলতাম অন্য কণ্ঠে। নিজেকে আয়নায় দেখে বুঝতে পারতাম মুখটা যেন ক্রমে শুষ্ক হয়ে যাচ্ছে। হাত কাঁপতো আমার, ফোন ধরতে ভয় লাগতো। মনে হতো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, যদিও চোখ কিছুই দেখত না। কিন্তু আমি জানতাম, আমি জানতাম আমি একা নই। কিছুদিন পর এক আলেম তাবিজটি পোড়ালেন। কালো ধোঁয়া বেরিয়ে ছাইয়ের মতো মাটিতে ছড়িয়ে গেল। তিনি সতর্ক করে বললেন, জাদুর শক্তি কিছুটা হলেও কমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। এখন আমার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। দুই হাতের হাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। জাদুর যন্ত্রণা কমার বদলে আরো গভীর হচ্ছে। বহু কবিরাজ দেখিয়েছি, কারো হাতেই স্থায়ী উপশম পাইনি। যখনই একটু ভালো হয়, আবার 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 কোনো না কোনো অশুভ ছায়া আমাকে ঘিরে ধরে। শুনেছি বাংলাবান্ধা এলাকায় একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ কবিরাজ আছেন। অনেক ভয়ঙ্কর জাদুর কাজ তিনি নাকি ভালোভাবে আটকাতে পারেন। হয়তো তার কাছে গেলে কিছু পাওয়া যাবে, হয়তো নয়। কিন্তু শেষ চেষ্টা করতেই হবে আমায়, কারণ কখন যে শরীর আমাকে পুরোপুরি ফেলে দেবে তা আমি নিজেই জানি না। এই গল্পটি এখন লিখছি গভীর রাতে। ঘড়িতে 2:43 বাজে। স্ক্রিনে চোখ রাখতেই মনে হলো ঠিক আমার ঘাড়ের ওপর কেউ নিঃশ্বাস ফেলল। কাঁপতে কাঁপতে পিছনে তাকালাম। কই তাকিয়ে দেখি তো কেউ নেই। এই গল্প লিখতে গিয়েই এত দেরি হলো, কারণ বারবার মনে হচ্ছিল আমার ঘরের দরজায় কেউ নক করছে। স্ত্রী দরজা খুলে দেখল বাইরে কেউ নেই। ঘরে বাইরের বাতাসে ভেতর একটা ঠান্ডা চাপা অস্বাভাবিকতা ঝুলেছিল। হঠাৎ ওয়াশরুম থেকে প্রবল শব্দ। কলটা কেউ যেন পুরোপুরি খুলে দিয়েছে। পানি পড়ছে অজস্র ধারায়।
আমার স্ত্রী গিয়ে বন্ধ করে আসার পর অনুভব করলাম আমার কানের পাশে কেউ ফিস ফিস করে হেসে উঠল। গল্পটা অর্ধেক লেখার পর রান্নাঘর থেকেও প্রচন্ড শব্দ এলো। ছুটে গিয়ে দেখি হাঁড়ি পাতিল সব মাটিতে ছড়িয়ে আছে এলো পাথারি, যেন কেউ শক্ত হাতে তাকগুলো উল্টে ফেলেছে। কিন্তু ঘরের ভেতর তখনও শুধু আমরা দুজন, কোনো মানুষ নেই। তবু আমি জানি এটা মানুষের কাজ নয়। এখনো লিখছি আর মনে হচ্ছে ঘরের চারপাশে কেউ যেন হাঁটছে। আমি স্পষ্ট শব্দ পাচ্ছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। তার উপস্থিতি আছে, আমি অনুভব করছি। আমার ঘরের চারপাশ ঘিরে ঘিরে হাঁটছে। হ্যাঁ, আমার কানে স্পষ্ট শব্দ ভেসে আসছে। আপনারা শুনতে কি পাচ্ছেন? আমি যেটা শুনছি স্পষ্ট হাঁটার শব্দ, খুব কাছে, খুব কাছে, খুব শীতল, খুব অন্ধকারের মতো। ডিয়ার লিসনার্স, এই ছিল তার জীবনে ঘটে যাওয়া কালো জাদুর কাহিনী। যে জাদু মানুষের জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয় তার পরিবার থেকে, তার শরীর থেকে। কোনো এক পর্যায়ে হয়তো তার পরিবার থেকে তাকে আলাদা করে ফেলে, হয়তোবা তার শরীর থেকে তার আত্মাকে আলাদা করে ফেলে, ঠেলে দেয় মৃত্যুর দিকে। জানি না আপনারা কেউ কখনো এরকম কালো জাদুর সম্মুখীন হয়েছেন কিনা, বা কারো কাছ থেকে শুনেছেন কিনা এমন কালো জাদুর ঘটনা। যদি জেনে থাকেন বা শুনে থাকেন, অবশ্যই পাঠাতে ভুলবেন না আমাদের ইমেল অ্যাড্রেসে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকের গল্পটা কেমন লাগলো আপনার অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করতে পারেন কালো জাদুর কাহিনী না জানা এমন কাউকে। আজকের আয়োজন, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনার সাথে দেখা হবে, গল্প শোনাবো আবারও আগামী কোনো এপিসোডে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, রহস্যবৃত্তের সাথে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।